আন্টার্কটিক ওশানে 28 জন লোক একটা জাহাজে সওয়ার ছিলেন, কিন্তু ওনাদের জাহাজ লক্ষ টন বরফের মাঝে আটকে পড়েছিল। ওনারা একই জায়গায় দাঁড়িয়ে থাকতে থাকতে 7 মাস কাটিয়ে ফেলেছিলেন। ওই সময় একদিন রাতে ওনারা জাহাজের নিচে একটা জোরদার শব্দ শুনতে পান, আর জাহাজটি একদিকে ঝুঁকে যায়। এমনটা মনে হচ্ছিল যেন কেউ নিচে থেকে জাহাজটিকে জোরে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে। এটার পরে যা হয়েছিল সেটা ওনাদের কল্পনারও অতীত ছিল। তাই প্লিজ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্রই আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন শুরু করা যাক। আন্টার্কটিক ওশান, যেখানে স্রোত বিল্ডিংয়ের মতো উঁচু, হাওয়া 100 কিলোমিটার পার আওয়ার, আর জলের টেম্পারেচার এত কম যে মানুষের শরীরের রক্তকে পর্যন্ত জমিয়ে দিতে পারে। এই ওশানে সফর করা মানে মৃত্যুকে আলিঙ্গন করার সমান। ঠান্ডা এবং স্রোতের হাত থেকে যদি বেঁচেও যায়, তাও পাহাড়ের মতো বড় আকারের বরফের চাই সহজেই জাহাজকে টুকরো করে ফেলার ক্ষমতা রাখে। কিন্তু আজ থেকে 111 বছর আগে, যখন না টেকনোলজি এত অ্যাডভান্স ছিল আর না তো জাহাজ, এই রকম ভয়ঙ্কর সমুদ্রে 28 জন লোকের একটা গ্রুপ সহ একটা জাহাজ আটকে পড়েছিল। খোলা আকাশের নিচে ওনারা কয়েক সপ্তাহ অথবা কয়েক মাস নয়, বরং পুরো 2 বছর কাটিয়েছিলেন। দূর দূর পর্যন্ত শুধুই বরফ, তুষার ঝড়, খাবারের ঘাটতি এবং সাহায্য চাইবারও কোনো সুযোগ ছিল না। এটা একটা এমনই সার্ভাইভাল স্টোরি যেটাকে পুরো দুনিয়ার মানুষ নাম দিয়েছে দ্য গ্রেটেস্ট সার্ভাইভাল স্টোরি অফ অল টাইম। এই স্টোরির হিরো হলেন স্যার আর্নেস্ট শ্যাকলটন, যিনি একজন এক্সপ্লোরার ছিলেন এবং ওনার মিশন ছিল মানব শরীরের শক্তির এন্ডিউরেন্স টেস্ট করা। আর এই জন্যই উনি নিজের জাহাজের নামও এন্ডিউরেন্সই রেখেছিলেন। উনি ওনার জীবনে অনেকগুলো ভয়ঙ্কর মিশনস করেছিলেন। 1901 সালে উনি আন্টার্কটিকা পর্যন্ত পৌঁছানোর যাত্রায় অংশ নিয়েছিলেন, কিন্তু 750 কিলোমিটার দূর থেকেই ফিরে এসেছিলেন। 1907 সালেও আবার উনি এই মিশনটিতে অংশগ্রহণ করেন, কিন্তু শুধুমাত্র 150 কিলোমিটার দূর থেকেই ওনাকে আবার ফিরে আসতে হয়। আর এবারে 1914 সালে ওনার প্ল্যান না শুধু আন্টার্কটিকা পৌঁছানো ছিল, বরং উনি এই কন্টিনেন্টকে পায়ে হেঁটে ক্রস করার পরিকল্পনা করেছিলেন। এটার কারণ ছিল স্যার আর্নেস্ট শ্যাকলটন সেটা করতে চেয়েছিলেন যেটা আজও কেউই করেনি। এই মিশনকে ইম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিক এক্সপিডিশনের নাম দেওয়া হয়েছিল। আর যেহেতু এই মিশনের নেচার অনেক ভয়ঙ্কর ছিল, তাই কেউই এই মিশনে যাওয়ার জন্য রাজি ছিল না। স্যার আর্নেস্টের জন্য সবথেকে প্রথম চ্যালেঞ্জ ছিল এই এক্সপিডিশনের জন্য ক্রুকে খোঁজা। তখন উনি একটা অ্যাডভার্টাইজমেন্ট লেখেন আর ওটাকে দ্য টাইমস নিউজ পেপারে পাবলিশ করেন। এটা কোনো সাধারণ ট্যুর অপারেটরের প্রচারপত্র ছিল না। এই অ্যাডভার্টাইজমেন্টে পরিষ্কারভাবে লেখা ছিল মেন ওয়ান্টেড ফর হ্যাজার্ডাস জার্নি। এটাতে আরও লেখা ছিল যে টাকা অনেক কম দেয়া হবে, প্রাণঘাতী ঠান্ডার মোকাবিলা করতে হবে, কয়েক মাস পর্যন্ত অন্ধকারে থাকতে হবে, প্রতি মুহূর্তে বিপদের সাথে মোকাবিলা করতে হবে, আর জীবিত অবস্থায় ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। স্যার আর্নেস্ট ওই সমস্ত মানুষদের অ্যাট্রাক্ট করতে চেয়েছিলেন যারা বিপদকে ভয় পান না। খুব তাড়াতাড়ি উনি 27 জন মানুষকে হায়ার করেন। স্যার আর্নেস্ট এই মিশনের জন্য 4 বছরের প্ল্যানিং করে রেখেছিলেন, কিন্তু যখনই সময় এগিয়ে আসতে থাকে ওনার এক্সপিডিশনের স্বপ্ন ফিকে হতে থাকে, কারণ তখন ওয়ার্ল্ড ওয়ার 1-এর সূত্রপাত হয়ে গিয়েছিল। সবাই ভেবেছিলেন যে হয়তো এই এক্সপিডিশনটি ক্যান্সেল হয়ে যাবে, কিন্তু ব্রিটেন যে নিজেই ওয়ার ডিক্লেয়ার করে দিয়েছিল, সেই দেশ ইম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিক এক্সপিডিশনকে অনুমতি দিয়ে দেয়। এই মিশনের জন্য একটা ভীষণই মজবুত জাহাজের প্রয়োজন ছিল, যেটা বরফে ঢাকা আন্টার্কটিক ওশানের বুক চিরে এগিয়ে যেতে পারবে। কিন্তু এটা কোনো সাধারণ জাহাজ ছিল না যেটা সহজেই বানানো যায়। সৌভাগ্যবশত এরকমই একটা জাহাজ আর্কটিক ওশানে চলার জন্য প্রথম থেকেই মজুদ ছিল। নরওয়ের একটা কোম্পানি এই জাহাজটি কোনো অন্য এক্সপ্লোরারের জন্য বানিয়েছিল, যেটা ওই সময়কার এলিট ক্লাস মানুষদেরকে এই জাহাজের মাধ্যমে পোলার বিয়ারের শিকারের জন্য পৌঁছে দেওয়ার কাজে ব্যবহার করা হবে বলে বানানো হয়েছিল। কিন্তু ওনার বিজনেস মডেল ফ্লপ হয়ে যায়। স্যার আর্নেস্ট ওই জাহাজটিকে কিনে সেটাকে এন্ডিউরেন্সের নাম দিয়েছিলেন। এন্ডিউরেন্সকে বিশেষত আমেরিকান ওকের মোটা কাঠ দিয়ে বানানো হয়েছিল, আর ডিজাইন কিছুটা এমন ছিল যে কাঠ বরফের জোরদার প্রেসারকেও সহ্য করতে পারবে। এটা এক ধরনের হাইব্রিড জাহাজ ছিল, যাতে সেলসও ছিল আর ইঞ্জিনও মজুদ ছিল।
আর শেষমেশ সেই দিনটা এসেই যায় যে দিনটার জন্য স্যার আর্নেস্ট কয়েক বছর ধরে অপেক্ষায় ছিলেন। 8ই আগস্ট 1914 দিন ইংল্যান্ডের শহর প্লেমাথ থেকে উনি সফর শুরু করেন। 4 মাস পর্যন্ত উনি আটলান্টিক ওশানেই সফর করতে থাকেন। প্রথমে উনি আর্জেন্টিনা গিয়েছিলেন, তারপর সেখান থেকে সাউথ জর্জিয়া আইল্যান্ড, আর ওখানে অন্তিম ব্যবস্থাপনা সম্পন্ন করার পরে 5ই ডিসেম্বর 1914 দিন উনি জাহাজের ডাইরেকশন আন্টার্কটিক ওশানের ওয়েডেল সির দিকে করে দেন। এন্ডিউরেন্সে 28 জন লোক সমেত 50টি বড় প্রজাতির কুকুরও ছিল, যাদেরকে আন্টার্কটিকার বরফে জিনিসপত্র টেনে নিয়ে যাওয়ার জন্য আনা হয়েছিল। 46 দিন পর্যন্ত এই সফর চলতে থাকে, আর এখন ওনারা শুধুমাত্র একদিনেই আন্টার্কটিকার কোস্টে পৌঁছাতে চলেছিলেন। কিন্তু তারপর 18 জানুয়ারি 1915 দিন প্রথম বিপদ ওনাদের রাস্তা আটকে দাঁড়ায়। বিপদটা ছিল যে ওয়েডেল সির উপরে বরফের লেয়ার্স মোটা থেকে আরও মোটা হতে থাকে, আর একটা পয়েন্টে এসে এই লেয়ার্স 18 ফুট পর্যন্ত মোটা হয়ে যায়। আর এখন এন্ডিউরেন্সে এতটা শক্তি ছিল না যে অত মোটা বরফ চিরে সামনে এগোতে পারে। এই বরফ কোথাও কোথাও এতটা কমজোরিও ছিল যে এই জায়গা থেকে পায়ে হেঁটে সফর শুরু করাটাও সম্ভব ছিল না। এন্ডিউরেন্স নিজের গন্তব্যস্থল ওয়াসেল বে থেকে প্রায় 130 কিলোমিটার আগেই বরফে আটকে পড়েছিল। অনেকদিন পর্যন্ত লাগাতার চেষ্টার পর ওনারা 300 টন ওজনের জাহাজটিকে ম্যানুয়ালি এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। 2 দিন পর্যন্ত লাগাতার বরফ কেটে রাস্তা বানাতে বানাতে ক্রু একেবারে ক্লান্ত হয়ে যান। কিন্তু এই কাজ ওদের কল্পনার থেকেও বেশি মুশকিল ছিল। কয়েকদিনের পরিশ্রমের পরে ওনারা জাহাজটিকে মাত্র 300 মিটার পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পেরেছিলেন। কিন্তু তারপর এন্ডিউরেন্স আবারও আটকে পড়ে। 1 মাস পর্যন্ত জাহাজটিকে মুক্ত করার চেষ্টার পর অবশেষে 14 ফেব্রুয়ারি 1915 দিন স্যার আর্নেস্ট সব চেষ্টা ছেড়ে দেন। উনি সিদ্ধান্ত নেন যে জাহাজটিকে বরফের ন্যাচারাল মুভমেন্টের উপর ছেড়ে দেওয়া হোক। হতে পারে যে শীতকাল চলে গেলে বরফ নিজে থেকেই ভেঙে যাবে। এই সময় এন্ডিউরেন্স একটা উইন্টার স্টেশনের কাজ করছিল। ক্রু এখানে নিজেদের রুটিনের কাজ করতে থাকে, কিন্তু তফাৎ শুধু এটা ছিল যে জাহাজটি এখন একই জায়গায় দাঁড়িয়েছিল। ক্রুদের মনোবল অনেক বেশি ছিল। ওনারা প্রতিদিন একে অপরের সাথে ডিসকাশন করতেন, সকার খেলতেন, একে অপরের হেয়ার কাট করতেন এবং রান্নাবান্নাতেও সময় লাগাতেন, শুধুমাত্র এই অপেক্ষায় যে একদিন বরফ ভেঙে গিয়ে ওনাদেরকে সামনে অথবা পিছনে যাওয়ার রাস্তা করে দেবে। এইভাবে এন্ডিউরেন্সে ক্রুদের দিন কাটতে থাকে। আর এতদিন একসাথে থাকতে থাকতে ওনাদের একে অপরের সাথে একটা বন্ডিং চলে আসে, এমনকি কুকুরগুলোর সাথেও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। সবাই আশা করছিলেন যে ওনারা একদিন একটা সিভিলাইজেশনের কাছে পৌঁছে যাবেন, কিন্তু হয়তো প্রকৃতির এটা মঞ্জুর ছিল না। এপ্রিল 1915তে বরফ ভাঙতে তো শুরু করেছিল, কিন্তু বাড়তে থাকা প্রেসারের জন্য বরফের লেয়ার্স একে অপরের উপরে উঠতে থাকে। কম্প্রেস হতে থাকা কোটি কোটি টন বরফ এন্ডিউরেন্সের উপরও প্রেসার দিতে শুরু করে। এই পয়েন্টে সবথেকে বেশি জরুরি ছিল জাহাজকে বরফের প্রেসার থেকে মুক্ত করা। সবাই মিলে বরফকে সরানোর কাজ করতে থাকে। কয়েক সপ্তাহের পরিশ্রমের পর এই সমস্যা থেকে তো রেহাই পাওয়া যায়, কিন্তু বিপদ এখনও বাকি ছিল। 14 জুলাই 1915 দিন রাতের বেলায় হঠাৎ করে জাহাজের নিচ থেকে একটা জোরদার আওয়াজ এসেছিল, আর এন্ডিউরেন্স একটা সাইডে ঝুঁকে যায়। কেউই জানতো না যে আসলে কি হয়েছে। এটা কি কোনো তিমির ধাক্কা ছিল নাকি অন্য কিছু। কোনোভাবে সেদিন রাতটা কেটে যায়, কিন্তু সকাল হতেই যা দেখা গিয়েছিল সেটা বিশ্বাস করাও ভীষণই মুশকিল ছিল। কম্প্রেস হওয়া বরফের লেয়ার জাহাজটিকে না শুধু একদিকে ঝুঁকিয়ে দিয়েছিল, বরং জাহাজের রাডার, যেটার সাহায্যে জাহাজটিকে টার্ন করা হতো, সেটা পুরোপুরি ভেঙে যায়। এন্ডিউরেন্সের ক্রুদের এখন এখানে থেকে 7 মাস হয়ে গিয়েছিল, আর ওনারা কোনো জনবসতির থেকে কমপক্ষে 2000 কিলোমিটার দূরে ছিলেন। না কারোর সাথে যোগাযোগ, আর না তো কোনো সাহায্য পাওয়ার আশা। ওনাদের শুধুমাত্র একজনের উপরই আস্থা ছিল, আর তিনি হলেন স্যার আর্নেস্ট শ্যাকলটন। 18 অক্টোবর 1915 দিন ইম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিক এক্সপিডিশনের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। 9 মাস ধরে ক্রুরা একই জায়গায় আটকে ছিল। তখনই একদিন রাতে প্রেসারের একটা ঢেউ আসে, যেটা এক মুহূর্তেই এন্ডিউরেন্সকে একটা সাইডে 30 ডিগ্রি ঝুঁকিয়ে দেয়। এখন জাহাজটি লিক হওয়ার দুশ্চিন্তায় সবাই চিন্তিত হয়ে পড়েন। কোনো কোনো জায়গায় ফাটল ধরার ফলে জল জাহাজের ভিতরে প্রবেশ করতে শুরু করে। সমস্ত ক্রু সারা রাত কাজ করেন যাতে কোনোভাবে জাহাজের ভিতরে জল প্রবেশ করাটা আটকানো যায়, কিন্তু ওনাদের মাথার উপরে ছত্রছায়া হয়তো এই পর্যন্তই ছিল। 27 অক্টোবর 1915 দিন স্যার আর্নেস্ট শ্যাকলটন জাহাজটাকে খালি করার অর্ডার দেন,
কারণ জীবন বাঁচানোর এখন শুধুমাত্র এটাই একমাত্র রাস্তা ছিল। প্রয়োজনীয় সমস্ত জিনিস বাইরে বার করা হয়। খাবার জিনিস, লাইফ বোটস এবং কুকুরগুলোকে বাইরে বার করে এখন সবাই বরফের চাদরের উপরে খোলা আকাশের নিচে চলে আসতে বাধ্য হয়। গত কয়েক মাস ধরে যে জাহাজের সাহারা ছিল সেটা এখন বরফের প্রেসারের জন্য ভেঙে গিয়ে নষ্ট হয়ে যায় আর আস্তে আস্তে জলের মধ্যে ডুবে যায়। এখন সবার মনে একটাই প্রশ্ন আসতে থাকে যে জলে ভাসমান বরফের চাদরের উপরে কতদিন অপেক্ষা করতে হবে। স্যার আর্নেস্ট সিদ্ধান্ত নেন যে এখানে থাকা মানে ভয়ানক প্রাণের ঝুঁকি। উনি 550 কিলোমিটার দূরে পলেট নামের একটা আইল্যান্ড জানতেন, যেখানে কখনো শেল্টার এবং সাপ্লাইজের সুবিধা উপলব্ধ ছিল। কিন্তু ওখানে পৌঁছানোর জন্য শুধুমাত্র 3টি লাইফ বোট উপযুক্ত ছিল না, কারণ যে বরফ এত বড় জাহাজকে ভাঙতে পারে তার কাছে এই লাইফ বোটস তো নিছকই নস্যি। তারপর সিদ্ধান্ত নেওয়া হয় ওই আইল্যান্ডে পায়ে হেঁটে যাওয়ার। ওনারা পলেট আইল্যান্ডে যাওয়ার সফর শুরু করেন, যেটা ওনাদের অ্যাডভেঞ্চারের সবথেকে বিপজ্জনক পার্ট ছিল। 6 মাস পর্যন্ত ক্রুরা প্রাণঘাতী বিপদের মোকাবিলা করেন। ওনারা যে আইস সিটে ক্যাম্প লাগিয়েছিলেন সেটাতে হয় ফাটল ধরত অথবা ওটা জলের স্রোতের সাথে ভেসে চলত। সৌভাগ্যবশত ওই আইস সিটটি ভাসতে ভাসতে ধীরে ধীরে পলেট আইল্যান্ডের দিকে যাচ্ছিল। ক্রুদের কাছে এখন খাবার একেবারে শেষ হয়ে গিয়েছিল। ওনারা জলে ভাসমান ওই আইস সিটে যা পেতেন তাই শিকার করার চেষ্টা করতেন, যেমন পেঙ্গুইনস এবং সিলস। ফেব্রুয়ারি 1916-তে ওনারা এইভাবে 13 মাস কাটিয়ে ফেলেছিলেন। এখন কন্ডিশন এমন হয়ে গিয়েছিল যে ওনারা একবেলায় একটা বিস্কিট খেয়ে জীবিত থাকার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। পরের মাসে পলেট আইল্যান্ডে পৌঁছানোর জন্য অপেক্ষা করতে করতে অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ওনাদের নিজেদের কুকুরগুলোকেও মারতে হয়। এখন কিছুদিন পর্যন্ত জীবিত থাকার ব্যবস্থা হয়ে যায়। ওনারা এটা আশা করেছিলেন যে পলেট আইল্যান্ডে পৌঁছে কিছু সাপ্লাইজ পাওয়া যাবে, কিন্তু যে আইস সিটে ওনারা সওয়ার ছিলেন সেটা নিজের ডাইরেকশন চেঞ্জ করে নেয় আর ওটা পলেট আইল্যান্ডে না গিয়ে এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে যেতে থাকে। কিছুদিন সমুদ্রে ঝড়ের আবহাওয়া ছিল। টেম্পারেচার -20 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে আর অনেক ক্রু মেম্বারদের ফ্রস্ট বাইট হতে থাকে। দেখতে না দেখতে এপ্রিল 1916 চলে আসে। ভেঙে যাওয়া বরফের চাদরের সাহায্যে ওনারা কোনো না কোনোভাবে এলিফ্যান্ট আইল্যান্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম হন। গত 16 মাসের মধ্যে ওনারা প্রথমবার কোনো জমিকে টাচ করেছিলেন। এলিফ্যান্ট আইল্যান্ডে ওনারা জমিতে থাকার সুখ তো পেয়েছিলেন, কিন্তু আইল্যান্ডটা একেবারে নির্জন ছিল আর এখানে বেশি দিন থাকা সম্ভব ছিল না, বিশেষ করে সমস্ত খাবার শেষ হয়ে যাওয়ার পর। শুধুমাত্র একটাই আশা ছিল, আর সেটা হলো এখান থেকে 1300 কিলোমিটার দূরে সাউথ জর্জিয়া আইল্যান্ড। স্যার আর্নেস্ট সিদ্ধান্ত নেন যে উনি লাইফ বোটে করে সাউথ জর্জিয়া আইল্যান্ডে যাওয়ার এই সুইসাইডাল মিশনটি করবেন। উনি ক্রুদের মধ্যে কিছু লোকেদেরকে নির্বাচন করেন এবং 24শে এপ্রিল 1916 দিন এলিফ্যান্ট আইল্যান্ড থেকে সাউথ জর্জিয়া আইল্যান্ডের জন্য রওনা হয়ে যান। এই রাস্তা সমুদ্রের সবথেকে ভয়ানক রাস্তার মধ্যে একটা বলে মানা হয়। ওনাদের এমন স্রোতের সাথে মোকাবিলা করতে হয়েছিল যেটা 90 ফুট উঁচু ছিল। ঠান্ডা এত বেশি ছিল যে শরীরের সমস্ত অংশ জমতে থাকে। এই সমস্ত বিপদের সাথে ওনাদের এই যাত্রা কোনো জিপিএস এবং কম্পাস ছাড়া করতে হয়েছিল, শুধুমাত্র তারা এবং সূর্যের সাহায্যে। প্রতিদিন লাগাতার চেষ্টার পরেও ওনারা 80 কিলোমিটারের থেকে বেশি দূরত্ব অতিক্রম করতে পারেননি। 16 দিন পরে 10ই মে 1916 দিন শেষমেশ স্যার আর্নেস্ট শ্যাকলটন আর 5 জন ক্রু মেম্বার্স সাউথ জর্জিয়া আইল্যান্ডে পৌঁছাতে সক্ষম হন। কিন্তু এখানে আরও একটা সমস্যা ছিল। ওনারা সাউথ জর্জিয়া আইল্যান্ডের ভুল দিকে পৌঁছেছিলেন। ওনাদের সামনে ছিল 4000 ফুট উঁচু পাহাড়। 36 ঘন্টার কঠোর পরিশ্রম করে পাহাড়ে চড়ার পর ওনারা আইল্যান্ডের অন্যদিকে পৌঁছান, যেখানে ওয়েলিং স্টেশন ছিল। শ্যাকলটনের অবস্থা এতটাই খারাপ ছিল যে ওয়েলিং স্টেশনের লোকেরা ওনাকে চিনতেই পারেনি। কেউই বিশ্বাস করছিলেন না যে 1.5 বছর আগে যাত্রা শুরু করা শ্যাকলটন এই অবস্থায় এখানে পৌঁছেছেন। 3 দিন পর্যন্ত সাউথ জর্জিয়াতে থাকার পর স্যার আর্নেস্ট আবার বেরিয়ে পড়েন এলিফ্যান্ট আইল্যান্ডের দিকে, যেখানে উনি 22 জন মানুষকে রেখে এসেছিলেন। উনি এলিফ্যান্ট আইল্যান্ডে পৌঁছানোর জন্য অনেকগুলো ব্যর্থ চেষ্টা করেছিলেন। শেষমেশ 30শে আগস্ট 1916 দিন উনি দূর থেকেই এলিফ্যান্ট আইল্যান্ডে ধোঁয়া উঠতে দেখেন, যেটা সিগন্যালের জন্য জ্বালানো হয়েছিল। স্যার আর্নেস্ট জানতেন না যে ওখানে কতজন মানুষ জীবিত রয়েছেন, কিন্তু আইল্যান্ডে এসে দেখেন যে ওখানে সবাই জীবিত এবং সুস্থ রয়েছেন। 8ই আগস্ট 1914 দিন উনি প্রথমবার ইংল্যান্ড থেকে যাত্রা শুরু করেছিলেন। পুরো 2 বছর 22 দিন পরে উনি নিজের পুরো টিমকে নিরাপদভাবে তাদের বাড়িতে পাঠিয়ে দেন। অবশ্যই উনি নিজের আসল মিশন কখনোই কমপ্লিট করতে পারেননি।
প্রথমেও দুবার উনি সাউথ পোল পর্যন্ত পৌঁছানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন, আর ইম্পেরিয়াল ট্রান্স আন্টার্কটিক এক্সপিডিশনেও উনি 120 কিলোমিটার আগেই আটকে পড়েছিলেন। কিন্তু ওনার এই সার্ভাইভাল স্টোরি ওনাকে সেই সম্মান দিয়েছিল যেটা হয়তো উনি মিশন কমপ্লিট করলেও পেতেন না। এই ঘটনার 107 বছর পর 2022 সালে এন্ডিউরেন্সকে আন্টার্কটিক ওশানে খুঁজে পাওয়া যায়। এন্ডিউরেন্স আজও 3000 মিটার নিচে ওশান ফ্লোরে একেবারে পারফেক্ট অবস্থায় পড়ে রয়েছে, এমনকি এতে লেখার নামটাও ভালোভাবে পড়া যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন, এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনার ভিডিওটি কেমন লেগেছে। এবং এই রকমই ইন্টারেস্টিং ভিডিও বারবার দেখার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।